হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। জিএনএম এবং এএনএম নার্সিং 2022-এর অ্যাডমিশন টেস্টকে সামনে রেখে আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আগের দিন তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা প্রথম ভৌত বিজ্ঞানের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 10-এ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের আমরা সপ্তাহে 3টে করে থিওরি ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে যেই ক্লাসগুলো হয়ে যাবে সেই রিলেটেড এমসিকিউ আলোচনা করব। ওকে, প্রথমে এই তাপের ঘটনাসমূহ পড়তে গিয়ে আমাদের জানতে হবে তাপ কী। তাপ কী? তাপ হচ্ছে যে এক প্রকার শক্তি। আমরা জানি কি শক্তির বিনাশও হয় না, শক্তির সৃষ্টিও হয় না। শক্তি কী হয়? এক প্রকার থেকে আরেক প্রকারে স্থানান্তরিত হতে পারে বা শক্তির পরিবর্তন হতে পারে, কিন্তু শক্তির উদ্ভব বা বিনাশ কোনোটাই নেই। তো এই তাপ দেওয়ার ফলে কি যেসব ঘটনাসমূহ হয় সেগুলি হচ্ছে যে তাপের ঘটনাসমূহ। তারপরে আমরা কি দেখছি লেখা আছে কি তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ কি? তাপ প্রয়োগে যে কোনো বস্তুর আয়তনে বাড়ে, সেটাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ। উদাহরণ কীরকম? যদি তোমরা দেখো, যখন আমাদের জ্বর হয়, আমরা যখন থার্মোমিটার নিই, থার্মোমিটারে আমরা কি দেখি? পারদ কি হয়? বাড়তে থাকে একটা নলের মধ্যে দিয়ে, যেটার থেকেই আমরা আমাদের শরীরের তাপমাত্রা মাপতে পারি। তো সেখানেও আমরা কি দেখছি যে তাপের জন্য পারদের প্রসারণ হচ্ছে। তো সেটাকেই আমরা বলছি তাপীয় প্রসারণ। একই রকমভাবে আমরা যদি দেখি যে গরুর গাড়ির যে চাকা হয়, সেই চাকার ওপর, কাঠের যে চাকা হয় তার ওপর লোহার পাত বা বেড়ি লাগানো হয়। তো সেই বেড়িটা যখন লাগানো হয়, সেটাকে লাগাতে গিয়েও আমরা কি দেখি যে সেটাকে প্রথমে গরম করা হয়। গরম করলে সেটা আয়তনে বাড়ে, তখন সেটাকে আমরা লাগাতে পারি। তো তাপের ফলে যে কোনো বস্তুর পরিবর্তন হয় বা প্রসারণ হয়। সেই তাপের প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে কি? কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ আর গ্যাসীয় পদার্থের প্রসারণ। আজকে আমাদের আলোচ্য বিষয় কী হবে? কঠিন পদার্থের প্রসারণ। ওকে, কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণটা কি? মনে করো একটা কঠিন পদার্থ, মনে করো এটা একটা কঠিন পদার্থ, এরকম একটা মনে করো লোহার বার রয়েছে বা লোহার দণ্ড রয়েছে। তাহলে এই কঠিন পদার্থে কী কী রয়েছে? দৈর্ঘ্য রয়েছে একটা, প্রতিটা তলের একটা ক্ষেত্রফল রয়েছে, ধরলাম এই তলের একটা ক্ষেত্রফল রয়েছে, এবং ওভারঅল কি কঠিন পদার্থের একটা আয়তন রয়েছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমরা কঠিন পদার্থকে উত্তপ্ত করি, এটা কি দৈর্ঘ্য বরাবরও বাড়বে, ক্ষেত্রফল বরাবরও বাড়বে এবং সাথে সাথে আয়তন বরাবরও বাড়বে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে পদার্থটি কি দৈর্ঘ্যে, ক্ষেত্রফল ও আয়তনে প্রসারিত হবে। তো এটাকেই কি বলা হচ্ছে? যে কঠিন পদার্থের প্রসারণ। আবার এই কঠিন পদার্থের প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথম কি? দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ। দ্বিতীয় কি? ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ। তিন নম্বর কি? আয়তন প্রসারণ। ওকে, এবার বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ কি? যখন আমরা কঠিন পদার্থকে উত্তপ্ত করি, দৈর্ঘ্য বরাবর কঠিন পদার্থের যে দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। মানে কীরকম? মনে করো এটা একটা লোহার বার ছিল, এর দৈর্ঘ্য ছিল যে L1 বা L ছিল। ওকে, এটাকে মনে করো তাপ দিয়েছি, তাপ দিলে কী হবে? এর দৈর্ঘ্য বাড়বে। মনে করো এখন এরকম দেখতে হয়েছে, এবং এর যে দৈর্ঘ্য যেটা হয়েছে সেটা মনে করো হয়েছে L1। তাহলে L1টা কি? তাপ দেওয়ার পর বেড়ে হয়েছে। তার মানে কি অলওয়েজ L1 গ্রেটার দেন L। এলটা ছোট আগে ছিল, তাপ দেওয়ার পর L1 হয়েছে। তাহলে এই এল থেকে L1 যে বৃদ্ধি হয়েছে, কতটা বৃদ্ধি হয়েছে? L1 বিযুক্ত L। কারণ কি? প্রথমে ছিল L, মনে করো L এর মান 10, প্রথমে ছিল 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাপ দেওয়ার পর সে হয়েছে কত? 12 সেন্টিমিটার। কারণ কি? তাপ দিলে দৈর্ঘ্য বাড়ে। তাহলে 12 বিযুক্ত 10 যেটা হবে মানে কত? 2। সেটাই তাহলে কি এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের জানতে হবে কি দৈর্ঘ্য প্রসারণের জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা জিনিস হয়। সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি? ওকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে কি বলছে? বলছে যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়,
তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। মানে কি? মানে হচ্ছে যে মনে করো এটা একটা কঠিন পদার্থ, এর দৈর্ঘ্য মনে করো L1, ওকে, এর উষ্ণতা মনে করো ছিল যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে হয়েছে। এবার মনে করো তা উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করার পরে মনে করো কঠিন পদার্থটা এরকম অবস্থায় রয়েছে। এখন মনে করো উষ্ণতা হচ্ছে যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, আর এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে যে এখন L2 ধরলাম। তার মানে প্রথমে তার উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তার দৈর্ঘ্য ছিল L1। এখন উষ্ণতা T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন দৈর্ঘ্য L2, ওকে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে লেখা হয়। কি চিহ্ন দিয়ে লেখা হয়? আলফা চিহ্ন দিয়ে। এটা সমান কি হবে? আলফা সমান হবে যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। কেন এটা লেখা হলো দেখো, প্রশ্নে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বলেছি? যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। একক উষ্ণতা মানে কি? মনে করো তার যদি উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তার একক উষ্ণতা বৃদ্ধি মানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, মানে উষ্ণতা 1 ডিগ্রি বা 1 বাড়ানো হয়েছে। 1 সেলসিয়াস থাকলে 1 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন থাকলে 1 কেলভিন, মানে আমরা যদি উষ্ণতাকে 1 বাড়াই তা এবং তার দৈর্ঘ্য যদি 1 থাকে, 1 মানে কি? সেটা 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, যাই থাকে না কেন 1 থাকে, তাহলে ওই 1 উষ্ণতা বাড়ানোর জন্য দৈর্ঘ্য যতটা বৃদ্ধি হবে সেটাকেই বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মনে করো এটা ছিল দৈর্ঘ্য আগে L1, এখন হয়েছে L2, তার মানে দৈর্ঘ্য কতটা বেড়েছে? L2 বিয়োগ L1, এটা দৈর্ঘ্য বেড়েছে। আগেই তোমাদের একটু আগে বলেছি। এই যে দৈর্ঘ্যটা বেড়েছে, এটা কার ওপর বেড়েছে? যদি বলে কার ওপর বেড়েছে এই দৈর্ঘ্যটা, প্রথমে যেটা ছিল তার ওপর, মানে কি? বাই L1। প্রথমে আমরা কি করলাম? বৃদ্ধি দেখলাম কতটা বৃদ্ধি হয়েছে দৈর্ঘ্য L2 বিযুক্ত L1। এই বৃদ্ধিটা কার ওপর হয়েছে? L1 দৈর্ঘ্যের ওপর, তাই লিখলাম নিচে L1 হলো। এবার প্রশ্নে কি বলেছে? কি প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। এবার একক উষ্ণতার জন্য আমরা কি লিখবো? নিচে T2 বিযুক্ত T1। এই T2 বিযুক্ত T1টা কি? উষ্ণতার পার্থক্য। প্রথমে উষ্ণতা ছিল T1, পরে হয়েছে T2, তাহলে উষ্ণতার পার্থক্য কত? T2 বিযুক্ত T1। আর এই পুরোটাকেই বলা হচ্ছে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে আমরা আলফার একক বের করতে পারি। কীরকম? দেখো, তোমাদের যেটা বোঝাচ্ছি এখান থেকে আমাদের কি কি লাগতে পারে। আমাদের এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আসবে, সেগুলো তোমাদের আমি বলে দেবো যখন আমি মিউজিক আলোচনা করাবো। এখন থিওরি পড়াচ্ছি, যেটুকু পড়াচ্ছি তোমরা বাড়িতে সেটুকু পড়বে। তোমাদের ক্লাস 10-এর যে বই রয়েছে, যে বই রয়েছে, যে টেক্সট বই বা যা কিছু বই রয়েছে সেখান থেকে পড়বে। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের PDF দরকার, আমাকে কমেন্টে জানিও, সেরকম হলে আমি PDF বানিয়ে তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমাদের আরও সুবিধা হবে। দেখো এখানে L2 মাইনাস L1, L2 বা L1 এটা কিসের একক? দৈর্ঘ্যের একক। তাই আমি ওপরে কি লিখলাম? দৈর্ঘ্যের একক। কারণ কি? আমি হচ্ছে যে আলফার একক বের করব, লিখলাম দৈর্ঘ্যের একক, ওকে। নিচে L1 কিসের একক? L1টাও দৈর্ঘ্যের একক, তাই এখানেও লিখলাম কি? দৈর্ঘ্যের একক গুণিত নিচে আর কি আছে? T2 বিযুক্ত T1, এটা কিসের একক? উষ্ণতার একক। উষ্ণতার এককে আমরা কি লিখি? ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি কেলভিন। তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কেটে গেল, তাহলে কি হলো? 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা কি লিখতে পারি? ডিগ্রি C ইনভার্স 1, বা আমরা লিখতে পারি কি? ডিগ্রি F ইনভার্স 1, বা আমরা লিখতে পারি K ইনভার্স 1। তার মানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1, বা 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1, বা বা কেলভিন ইনভার্স 1। বোঝা গেল? এবার আমরা তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, সেটা কি? দেখো এখানে কি বলেছে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাটার মানে কি? আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে কি বলেছিলাম? যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তো এখানে আমরা একই রকমভাবে এখানে মানে কি বুঝবো? যে লোহার 1 ডিগ্রি, যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, কি লিখবো? যে লোহার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, বোঝা গেল? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে লোহার দণ্ডটি প্রাথমিক যে তার দৈর্ঘ্য ছিল
তার 12 গুণিত 10⁻⁻6 গুণ বৃদ্ধি পেয়েছে। বোঝাতে পারলাম? তাহলে আমরা কী বলবো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে যদি বলা হয় কী বুঝো তুমি, সেখানে আমরা কি বলবো যে যেহেতু এখানে ডিগ্রি সেন্টিগ্রেড আছে তাই আমরা কি বলবো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে লোহার প্রাথমিক যা দৈর্ঘ্য ছিল তার 12 × 10⁻6 গুণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এইরকমভাবে যেহেতু লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম করে বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে ডিরেক্ট শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। কীরকম মনে করো হিরে, মনে করো কি হিরের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? 0.91 × 10⁻6। সব কিসে লিখছি? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1 বা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, এটা হিরে হলো। এরপর যদি বলে ইনভারের কত? 1.2 × 10⁻6। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় ডিরেক্ট শর্ট প্রশ্ন আসতে পারে। ইস্পাতের কত? ইস্পাতের হচ্ছে যে 11 × 10⁻6। লোহার কত? লোহার তো বলেছি 12 × 10⁻6, তো আর বলার দরকার নেই। তামার কত? তামার হচ্ছে যে 16.7 × 10⁻6। রূপার কত? রূপার হচ্ছে যে 18.8 × 10⁻6। পিতলের কত? পিতলের হচ্ছে যে 19 × 10⁻6। অ্যালুমিনিয়ামের কত? (22.9 × 10⁻6). তো আমরা এই কটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মনে রাখতে হবে আমাদের, যদি পরীক্ষায় আসে আমরা যেন সেখান থেকে ডিরেক্ট করতে পারি। ওকে, এবার আমরা আসছি কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি? যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল একই রকম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখানে কি বলবো? এখানে বলবো যে কাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেটা হচ্ছে যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে কি বললাম? মনে করো একটা কঠিন পদার্থ, এটা একটা মনে করো কঠিন পদার্থ, ওকে, যার দৈর্ঘ্য মনে করো এ, প্রস্থ মনে করো বি। তাহলে ক্ষেত্রফল কত? আমরা কি জানি? এটা একটা আয়তকার পদার্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা এ বি, এটার প্রাথমিক ক্ষেত্রফল। এটা যদি তাপ দেওয়া হয়, এটা কি শুধু দৈর্ঘ্য বরাবর বাড়বে? তা না, প্রস্থ বরাবর বাড়বে। মনে করো এর এখন নতুন দৈর্ঘ্য বড় হাতের এ আর নতুন প্রস্থ বড় হাতের বি, তাহলে এর এখন ক্ষেত্রফল কত? ক্যাপিটাল এ বি, তাই তো? মনে করো এইটা প্রথমে যখন প্রাথমিক অবস্থা ছিল তখন টেম্পারেচার ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন মনে করো টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার কত বেড়েছে? T2 বিযুক্ত T1, তাই তো? আর যদি বলা হয় যে ক্ষেত্রফল কত বেড়েছে, মনে করো আমি যদি এবিকে যদি লিখি যে S1, এবি সমান লিখলাম S1 আর বড় হাতের এবি সমান লিখলাম S2, তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? S2 বিযুক্ত S1, কারণ এটা কি প্রাথমিক ক্ষেত্রফল, এটা অন্তিম ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে লিখতাম? আলফা দিয়ে। আলফা দিয়ে কি লিখেছিলাম? প্রথমে দৈর্ঘ্যের অন্তর মানে কি L2 - L1 বাই L1 × T2 - T1। তো এখানে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে লিখব? আলফার জায়গায় লিখব কি বিটা দিয়ে। ওকে, এখানে প্রথমে সেখানে যেরকম লিখেছিলাম কি L2 - L1, এখানে লিখব কি S2 - S1। তার মানে কি ক্ষেত্রফলের অন্তর। এই ক্ষেত্রফলের অন্তরটা কার রেসপেক্টে? বা এই যে ক্ষেত্রফল বেড়েছে S2 যে হয়েছে S1 থেকে, তার যে যতটা বৃদ্ধি হয়েছে এটা কার জন্য হয়েছে? প্রথমে S1 ছিল তার রেসপেক্টে হয়েছে, তার নিচে কি লিখব? S1। কত ডিগ্রি তাপমাত্রায় হয়েছে? কারণ পার্থক্য কত? T2 - T1। তাহলে এটা কি হলো? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। ওকে, একই রকমভাবে যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আমরা কি দেখেছিলাম যে আলফার একক কত দেখেছিলাম? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। একই রকমভাবে বিটার ক্ষেত্রেও তাই,
বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, বিটার একক কী হবে, ডিগ্রি সি ইনভার্স, ডিগ্রি এফ ইনভার্স বা কে ইনভার্স। ওকে, তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এটুকুই মনে রাখলেই হবে। এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আসে, যেগুলো আসে সেগুলো তোমাদের আমি এমসিকিউ আকারে করিয়ে দেবো। এখন তোমরা জাস্ট থিওরিটা পড়ো, কারণ থিওরি পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আর কনসেপ্ট ক্লিয়ার হলে অনেক শর্ট প্রশ্ন আছে যেগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলছি আমরা? যখন কোনো কঠিন পদার্থকে আমরা তাপ দিচ্ছি, তার যেরকম দৈর্ঘ্য বাড়ছে তার প্রস্থও বাড়বে, ওভারঅল তার ক্ষেত্রফল বাড়বে। তো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে তাকেই আমরা কি বলছি, ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, যার একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1 বা কে ইনভার্স 1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে লেখা হয়, বিটা দিয়ে লেখা হয়। ওকে, বিটা সমান কি যদি জিজ্ঞেস করা হয়, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে যদি প্রশ্নও যদি দেয়, মানে ম্যাথমেটিক্স প্রশ্ন, মানে তোমার যদি নিউমেরিক্যাল প্রশ্ন দেয়, সেগুলো তোমরা এই সূত্র দিয়ে সলভ করতে পারবে। মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। কীরকম? আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে লিখি, গামা দিয়ে লিখি। যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখি আলফা দিয়ে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক লিখি বিটা দিয়ে, আয়তন প্রসারণ গুণাঙ্ককে কী দিয়ে লিখি, গামা দিয়ে। গামা সমান কি? গামা সমান হচ্ছে যে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখানে V1 কি? V1 হচ্ছে যে কোনো কঠিন পদার্থের প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। ওকে, V2 কি? কোনো কঠিন পদার্থের অন্তিম আয়তন। অন্তিম বলতে এখানে কি, তাপ দেওয়ার পরের আয়তন। তাপ দিলে তো কিসে আয়তনে বাড়বে, তাহলে প্রাথমিক আয়তন একটা V1 আর অন্তিম আয়তন কি, V2। আর T2 কি? T2 হচ্ছে যে অন্তিম তাপমাত্রা, মানে প্রথমে তাপমাত্রা একটা থাকবে, তারপর যখন তাপ দেব তারপরে আরেকটা তাপমাত্রা হবে, এটা হচ্ছে যে অন্তিম তাপমাত্রা। আর T1 কি? প্রাথমিক তাপমাত্রা। আর গামা কি? গামা হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই গামারও একক কি? গামার একক হচ্ছে যে ডিগ্রি সি ইনভার্স 1, ডিগ্রি কে ইনভার্স, ডিগ্রি এফ ইনভার্স 1 আর কে ইনভার্স 1। এটা কি? গামারও একই একক। তো আমাদের এটুকু মনে রাখতে হবে। তো এই হচ্ছে যে আজকের থিওরি। আজকে তোমাদেরকে আমরা শুধু কি পড়ালাম, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটে আজকে পড়ালাম। তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, থিওরিটা পড়ো আগে, এমসিকিউ তোমাদের সলভ করাবো পরে পরে। আগে থিওরিটা শেষ করি, থিওরিটা আজকে পড়ো, এবং পরের দিন আমরা তরলের ক্ষেত্রে তরলের আয়তন গুণাঙ্ক, তরলের প্রসারণ এবং তারপর গ্যাসের প্রসারণ যেগুলো রয়েছে, তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা পুরো সিলেবাসটা কভার আপ করবো। তো চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা রেগুলার ক্লাস করো আর বাড়িতে পড়াশোনা করো। উইকলি 3 দিন করে তোমাদের ক্লাস নেওয়া হবে। তো আজকের মতো এতটাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।